আসসালামু আলাইকুম, সকলকে কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমরা জারণ বিজারণ টপিকে ছিলাম। গত লেকচারে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কিছু বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ দেখাবো, এবং সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে। আমি এর আগের লেকচারে এই কথাটা বলেছি যে আমাদের সিলেবাসে যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতা বিধান আসে, বা আমাদের সিলেবাসে যে বিক্রিয়াগুলো আসে জারণ বিজারণের, সেই বিক্রিয়াগুলো সব অম্লীয় মাধ্যমে করতে হয়। তো আমরা এখানে একটা বিক্রিয়া লিখে রেখেছি। এখানে বিজারক পদার্থটা হচ্ছে ফেরাস সালফেট, এটা হলো বিজারক, এটা বিজারক পদার্থ, এবং পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হলো জারক পদার্থ, জারক পদার্থ। এবং এখানে অম্লীয় মাধ্যম তৈরির জন্য সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। তো এই বিক্রিয়াতে সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পরিবর্তিত রূপ। এখানে যদি ফেরাস সালফেটে আমরা আয়রনের জারণ মান খেয়াল করি, এখানে ফেরাস সালফেটে আয়রনের জারণ মান হলো +2, এখানে আয়রনের জারণ মান +2। পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দুইটা ভিন্ন আয়ন আছে, একটা হচ্ছে পটাশিয়াম প্লাস আয়ন এবং ডাইক্রোমেট 2- আয়ন। এখানে যদি ডাইক্রোমেট আয়ন থাকে তাহলে সেখান থেকে ক্রোমিয়াম 3+ আয়ন হয়। তো আমরা এদের পরিবর্তিত রূপ জানি, এগুলো নিয়ে আগের লেকচার আলোচনা করা হয়েছে। তো এখন আমি এদের পরিবর্তিত রূপ লিখব। তো প্রথমে আমি বিক্রিয়াটাকে যদি আবার উঠাই, ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন এদের পরিবর্তিত রূপ, ফেরাস সালফেটে আয়রনের জারণ মান +2, আমরা জানি আয়রন +2 থাকলে হয় +3, আয়রন 3+। ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে এখানে হবে ক্রোমিয়াম 3+। তা আমাদের পরিবর্তিত রূপ লেখার সাথে সাথে এরপরে আমরা খেয়াল করব দর্শক আয়ন কারা। এই ফেরাস সালফেটের মধ্যে দর্শক আয়ন হচ্ছে সালফেট, এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দর্শক হচ্ছে পটাশিয়াম। এখন আমরা এই দর্শকগুলোকে অপসারণ করব। দর্শক আয়ন বাদ দিয়ে পাই, দর্শক আয়ন বাদ দিয়ে পাই। আমরা যদি এই বিক্রিয়া থেকে দর্শক আয়ন বাদ দিই তাহলে এখানে থাকবে হচ্ছে Fe2+, এখানে থাকবে Cr2O7 2-, আর অ্যাসিডের H+টা আমরা যদি সালফেটটাকে দর্শক ধরি তাহলে এখানে H+টা উপস্থিত থাকবে। আপনারা চাইলে এটা নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ বিক্রিয়ার শেষে গিয়ে সালফিউরিক অ্যাসিড অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আমরা Fe3+ লিখব, ক্রোমিয়াম 3+। এটা হলো আমাদের পরিবর্তিত বিক্রিয়া, পরিবর্তিত রূপ। এখন আমরা এখানে জারণ মান আইডেন্টিফাই করা হয়ে গেছে। এখন আমরা জারণ মান চেক করব। Fe2+ এর এখানে জারণ মান Fe2+ থেকে হয়েছে Fe3+, তার মানে জারণ মান কম থেকে বেশি হয়েছে। আমরা জানি জারণ মান কম থেকে বেশি হলে সেটা হয় জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, এবং যদি জারণ মান বেশি থেকে কম হয় তাহলে সেটা বিজারণ বিক্রিয়া। যেমন এখানে ডাইক্রোমেট আয়নের মধ্যে ক্রোমিয়ামের জারণ মান ছিল +6, তো ক্রোমিয়াম +6 থেকে এখানে হচ্ছে +3, তার মানে এখানে জারণ মান হ্রাস পাচ্ছে, তাহলে এটা হলো বিজারণ বিক্রিয়া। এখন আমরা জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটা আলাদা করে দেখব। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া হলো এখানে Fe2+ থেকে Fe3+ উৎপন্ন হচ্ছে, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। তো এখানে আয়রনের জারণ মান কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে। আবার যদি আমরা এটা চার্জ দিয়ে হিসাব করি, যে এখানে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ 2টা, এই পাশে আমাদের পজিটিভ চার্জ 3টা, তার মানে এখানে পজিটিভ চার্জ একটা বেশি আছে, তাই আমরা এটাকে প্রশমন করার জন্য একটা নেগেটিভ চার্জ নিলাম। এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জটাকে প্রশমিত করে দেবে, তখন এখানে থাকবে 2টা পজিটিভ। এই যে একটা নেগেটিভ চার্জ আমরা ডান দিকে নিলাম, এই একটা নেগেটিভ চার্জ একটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে, তার মানে এই পাশে আমরা একটা ইলেকট্রন যোগ করব। এটা হলো 1 নম্বর সমীকরণ। এরপর বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়াটা হলো Cr2O7 থেকে হচ্ছে ক্রোমিয়াম 3+।
তো আমি এর আগে এই কথাটা বলেছি যে আমরা যখনই জারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া লিখব, বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আমরা বাম দিকে একটু জায়গা ফাঁকা রাখবো, কারণ এই পাশে অনেক কিছু অ্যাড করতে হয় নতুন করে। তো সবার আগে যে জিনিসটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া অর্ধবিক্রিয়ার মধ্যে খেয়াল করতে হবে সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা। আগে পরমাণুর সংখ্যা সমান করতে হবে। যেমন বাম দিকে এখানে আমাদের ক্রোমিয়াম আছে 2টা, ডান দিকে ক্রোমিয়াম আছে 1টা, তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ করে ক্রোমিয়াম সংখ্যা সমান করে দিতে হবে। এরপরে জারক পদার্থের মধ্যে যতগুলো অক্সিজেন থাকে ততগুলো ডান দিকে পানি লিখতে হয়। তাহলে এখানে অক্সিজেন আছে 7টা, তাহলে আমরা ডান দিকে 7 মোল পানি লিখব। তাহলে 7 মোল পানি লিখতে গিয়ে আমাদের অক্সিজেন 7টা ঠিক মিলল, কিন্তু এখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 14টা। তো এই 14টা হাইড্রোজেনকে আমরা বাম দিকে যোগ করে নেব, H প্লাসকে বাম দিকে আমরা 14টা H প্লাস যোগ করে নেব। তাহলে আমাদের পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। এখানে ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম এখানেও 2টা, অক্সিজেন 7টা, এই যে অক্সিজেন এখানে 7টা, হাইড্রোজেন 14টা, এই যে হাইড্রোজেন 14টা। পরমাণুর সংখ্যা সমান হয়ে যাওয়ার পর এরপরে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে চার্জ সংখ্যা। তো এখানে কতগুলো ইলেকট্রন, যেহেতু এটা বিজারণ বিক্রিয়া এখানে ইলেকট্রন গ্রহণ হবে, তো কতগুলো ইলেকট্রন গ্রহণ হবে সেটা আমরা বের করতে চাই। তো প্রথমে আমরা দেখব এখানে নেগেটিভ চার্জ হচ্ছে 2টা, এখানে নেগেটিভ চার্জ 2টা। পজিটিভ চার্জ কয়টা আছে? একটা হাইড্রোজেনের পজিটিভ চার্জ 1টা, তাহলে 14টা হাইড্রোজেনের পজিটিভ চার্জ হবে 14টা, তাহলে এখানে 14টা পজিটিভ, তাহলে আলটিমেট এখানে 12টা পজিটিভ চার্জ অবশিষ্ট থাকে। আর ডান দিকে আমাদের পজিটিভ চার্জ থাকে 6টা, কারণ এক একটা ক্রোমিয়ামের 3টা করে পজিটিভ চার্জ, 2টা ক্রোমিয়ামের এখানে 6টা পজিটিভ চার্জ আছে। তাহলে আমরা বাম এবং ডান দিকে যদি চার্জ সংখ্যা হিসেব করি, তাহলে বাম দিকে আমাদের চার্জ সংখ্যা 6টা বেশি আছে পজিটিভ চার্জ, তাহলে আমরা বাম দিকে 6টা নেগেটিভ চার্জ নিব। এই নেগেটিভ চার্জগুলো কি করবে? এই 6টা নেগেটিভ চার্জ এখান থেকে 6টা পজিটিভ চার্জকে প্রশমিত করে দেবে, তাহলে এখানে 6টা অবশিষ্ট পজিটিভ চার্জ থাকবে। তার মানে আমাদের বাম দিকে 6টা নেগেটিভ চার্জ যোগ করতে হচ্ছে, আর এই 6টা নেগেটিভ চার্জ 6টা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমরা বাম দিকে 6টা ইলেকট্রন যোগ করব। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা জানি জারণ বিক্রিয়ায় যে কটা ইলেকট্রন ত্যাগ হয়, বিজারণ বিক্রিয়ায় ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়। আমরা দেখলাম জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হচ্ছে 1টা, বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হচ্ছে 6টা, তার মানে ইলেকট্রন সংখ্যা সমান নাই। যদি ইলেকট্রন সংখ্যা সমান না থাকে সেক্ষেত্রে আমাকে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা সমান করতে। উভয় সমীকরণে ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য আমাদের 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ করলে 2 নম্বর সমীকরণের সাথে ইলেকট্রন সংখ্যা মিলে যাবে। তাহলে আমরা 1 কে 6 দিয়ে গুণ করব, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 × 6 + 2 হতে পায়। আমরা যদি তাহলে 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করি, তাহলে এই যে Fe2+ এর আগে 6, Fe3+ এর আগে 6 এবং 6 ইলেকট্রনের আগে 6 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণে ইলেকট্রন হচ্ছে 6টা এবং 2 নম্বর সমীকরণে ইলেকট্রন আমাদের 6টা। ইলেকট্রন সংখ্যা এখন সমান হয়ে গেছে। এখন আমরা এই দুইটা সমীকরণকে যদি যোগ করি, তাহলে এই 6টা ইলেকট্রন এই যে গ্রহণ বর্জন হয়ে গেল, 6টা ইলেকট্রন এখানে ত্যাগ হয়েছে, 6টা ইলেকট্রন এখানে গ্রহণ হচ্ছে, তাহলে 6টা ইলেকট্রন কেটে গেল। বাম দিকে আমাদের অবশিষ্ট থাকতেছে তাহলে 6টা Fe2+, Cr2O7 2 - 14H+, আর ডান দিকে আমাদের অবশিষ্ট থাকবে 6টা Fe3+, 2টা Cr3+ এবং 7 মোল H2O। এখন আমরা এই অর্ধবিক্রিয়া যেটা আমরা সমতা করে ফেলছি, দেখেন আমরা আয়ন এবং ইলেকট্রন হিসেব করে এখানে সমতাকরণ করে ফেলছি। কিভাবে? এখানে আমাদের আয়রন আছে 6টা, এই দেখেন এখানেও আয়রন 6টা আছে, এখানে ক্রোমিয়াম 2টা, এখানে ক্রোমিয়াম 2টা, অক্সিজেন 7টা, অক্সিজেন এখানে 7টা, হাইড্রোজেন 14টা, হাইড্রোজেন 14টা, তার মানে আমার আয়ন ইলেকট্রন হিসেব করে সমতাকরণ করা হয়ে গেছে। এখন আমরা দর্শক আয়ন যেগুলোকে এই বিক্রিয়া থেকে অপসারণ করেছি, সেই দর্শক আয়নগুলোকে এই বিক্রিয়া আমরা বসাবো। তাহলে আমরা লিখব প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই, তার মানে দর্শক আয়ন আমরা এখানে সরবরাহ করব, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই। তো এখানে যদি আমরা প্রয়োজনীয় আয়ন দেই, Fe2+ এর সাথে আমাদের আয়ন ছিল, দর্শক আয়ন ছিল হচ্ছে সালফেট, তাহলে আমরা Fe2+ এর সাথে সালফেট আয়নটাকে বসাবো, FeSO4। এখানে Fe2+ এর আগে 6 ছিল, এখানে 6 লিখতে হবে। এবার ডাইক্রোমেটের সাথে ছিল হচ্ছে পটাশিয়াম, তাহলে এখানে আমরা লিখব পটাশিয়াম ডাইক্রোমেট
এখানে আছে 14H+। এই 14H+ কাকে রিপ্রেজেন্ট করে? আমরা জানি H+ দেয় হচ্ছে অ্যাসিড, তার মানে এই H+টা অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। এখানে আমাদের কোন অ্যাসিডটা এখানে ব্যবহৃত হচ্ছে? সালফিউরিক অ্যাসিড। তো আমি এখানে একটা জিনিস আপনাদের একটু দেখাবো যে 1 মোল সালফিউরিক অ্যাসিড কয় মোল H+ আয়ন দান করতে পারে? একটা H2SO4 মানে 1 মোল H2SO4 2 মোল H+ আয়ন দান করে। তার মানে আমরা লিখতে পারি 2 মোলস H+ ইকুয়ালস হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। 2 মোলস H+ ইকুয়ালস হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে 14টা H+ সমান আমরা লিখতে পারবো কয়টা? 7টা সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে আমরা লিখব 7টা সালফিউরিক অ্যাসিড। এরপর Fe3+ এর সাথে এখানে প্রয়োজনীয় আয়ন আমরা কোনটা দিব? যেহেতু এটা পজিটিভ আয়ন, তাহলে এখানে এমন একটা দর্শক আয়ন বসাতে হবে যেটা নেগেটিভ। তো আমরা বাম দিক এবং অবজার্ভ করলে আমরা দেখব যে এখানে নেগেটিভ দর্শক আয়ন হচ্ছে সালফেট। তাহলে আমরা Fe3+ এর সাথে এখানে সালফেটকে বসাবো। তো প্রথমে আমরা যৌগটা লিখব। যেহেতু এটা Fe3+ তার মানে এটা ফেরিক হচ্ছে, তো ফেরিকের সাথে সালফেট বসালে এটা হবে ফেরিক সালফেট। তো ফেরিক সালফেটের সংকেত হলো এটা। এখানে ফেরিকে আয়রনের যোজনী 3, সালফেটের যোজনী 2, ফেরিক সালফেটের সংকেত হবে Fe2SO4 3। এখন এইখানে আমাদের আয়রন ছিল 6টা। আমি যদি এখানে 6 দেই তাহলে এখানে যদি আমরা 6 দেই তাহলে এখানে আয়রন হয়ে যাচ্ছে 6 × 2, দ্যাট মিন্স 12। কিন্তু আমাদের বাম দিকে আয়রন ছিল 6টা, তার মানে বাম দিকে এবং ডান দিকে আয়রনের পরমাণু সংখ্যা সমান হচ্ছে না, এখানে বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে হয় 3, তার মানে আপনি এখানে চাইলে সরাসরি 3 লিখতে পারেন, আবার চাইলে 6/2ও এখানে লিখতে পারবেন। একইভাবে আমরা যদি ক্রোমিয়ামের সাথে দর্শক আয়ন বসাই, ক্রোমিয়ামের দর্শক হলো সালফেট, তাহলে Cr2SO4 3, এটা হচ্ছে ক্রোমিক সালফেট। তো ক্রোমিক সালফেটে ক্রোমিয়ামের আগে 2 ছিল। তা আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন যৌগ লিখতে গিয়ে আপনার অলরেডি 2 কিন্তু ক্রোমিয়াম হয়ে গেছে। তো আপনি যদি এই 2টাকে আবার এখানে ইউজ করেন তাহলে এখানে ক্রোমিয়াম হয়ে যাবে 4টা, কিন্তু আমাদের এখানে ক্রোমিয়াম ছিল 2টা, এই জন্য আমরা আর এই 2কে আগে লিখব না, আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে 7H2O 7 মোল পানি। আরেকটা যৌগ আমরা একটা আয়ন আছে বাম দিকে, এমন একটা আয়ন যে আয়নটার কোনো যৌগ আমরা এখানে লিখে নাই। আগের লেকচারে আমি এই কথাটা বলেছিলাম যে তাকে আমরা এখানে বলি হচ্ছে পোরা কপাল্লা, যাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না, সেটা হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়ামের কোনো যৌগ আমাদের ডান দিকে নাই, তো এখানে পটাশিয়ামের একটা যৌগ লিখে দিতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। তো পটাশিয়াম সালফেট লেখার পরে সর্বপ্রথম পটাশিয়ামের পরমাণু সংখ্যা খেয়াল করতে হবে। এখানে পটাশিয়ামের পরমাণু 2, এখানেও পটাশিয়াম 2টা আছে, তার মানে আমার সমতাকরণ হয়ে গেছে। তাহলে আমি যদি পরিষ্কার করে এই বিক্রিয়াটা আবার লিখে দেখাই, তাহলে বিক্রিয়াটা হবে এরকম যে এখানে 6 মোল ফেরাস সালফেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে 7 মোল সালফিউরিক অ্যাসিড এবং এখানে উৎপন্ন হচ্ছে 3 মোল ফেরিক সালফেট, 1 মোল ক্রোমিক সালফেট, 7 মোল পানি এবং 1 মোল পটাশিয়াম সালফেট। আমরা যদি আয়নগুলোকে একটু হিসাব করে দেখি যে এটা সমতাকরণ হয়েছে কিনা, এখানে আয়রন 6টা, এখানেও আয়রন 3 × 2 6, এখানে পটাশিয়াম 2টা, এখানেও পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, এখানেও ক্রোমিয়াম 2টা, এখানে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 17 মানে 14টা, এখানেও হাইড্রোজেন আছে 14টা। এখন আমরা যদি অক্সিজেন হিসাব করি, অক্সিজেন এখানে 7টা, এই যে অক্সিজেন এখানে 7টা। সালফেট আয়ন যদি আমরা হিসাব করি, এখানে সালফেট হচ্ছে 6টা, এখানে সালফেট হচ্ছে 7টা, 7 আর 6 13। আমরা যদি এখানে সালফেট দেখি 3 × 3 তার মানে 9, এখানে 9টা সালফেট আর এখানে 3টা সালফেট, তার মানে হচ্ছে 12টা, আর এখানে একটা, এই হচ্ছে 13টা সালফেট। তার মানে আমরা বাম দিকে এবং ডান দিকে মোট পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা হিসাব করে সমান করে ফেলছি। এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত রূপ। ধন্যবাদ।